তখন আমরা বললে অনেক কিছু আরো বিভাজন সৃষ্টি হতো। মাহফুজ আলম বলেছেন যে বড় দলগুলি ইনসিকিউর, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আবার এটাও বলেছেন যে কোন বানেগা লিগ কাবাব, এটা নিয়েও তারা অনেক ভাবিত। আবার এটাও তিনি বলেছেন যে ছোট রুটি ভাগাভাগি না করতে, বড় হাতের তালুর চেয়ে বড় রুটিতে যেতে তাগদ আছে, গ্লোবাল সাউথকে লিড দেওয়ার। তার তিনি বলেছেন সংগঠন তৈরি করতে। আবার এটাও বলেছেন যে বিপদে আছে আসলে যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছে সেই তরুণদেরকে হাঁটি নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। আপনাদেরই বন্ধু মানুষ, একসাথে আন্দোলন করেছেন, নেতৃত্বে ছিলেন। আপনার কি মনে হয়, যদি বড়রাই নিরাপত্তাহীনতা থাকবে, বড় দল, তাহলে আবার ভয়ে থাকবে কেন ফ্যাসিজমের বিরুদ্ধে যারা লড়াই করেছে? তাহলে সবাই কি নিরাপত্তাহীনতার মধ্যে আছে? প্রথম কথা হচ্ছে, ওনার সবগুলা কথার সাথে আমি একমত না, আবার কোথায় কোথায় দ্বিমত আছে সব যদি কথার একটু সাথে বলেন। দ্বিমত না। প্রথমত বড় দলগুলো অবশ্যই হচ্ছে আমাদেরকে নিয়ে, মানে আমরা যারা জুলাই অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি বা হচ্ছে যারা সরাসরি মাঠে অংশগ্রহণ করছে, তাদেরকে নিয়ে এক ধরনের ব্যবসা করেছে। ধরেন হচ্ছে বিএনপি ব্যবসা করেছে রাকিবুল ইসলাম রাকিব ভাইদের মতো তাদেরকে নিয়ে, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। কিন্তু হচ্ছে ধরেন তিনি পরে মন্ত্রীদের সামনে বলতে বাধ্য হলেন যে হচ্ছে আপনাদের সন্তানরা, মানে যখন সুসময় আসে তখন আপনাদের সন্তানরা আসে, তার আগে সন্তান আছে কিনা সেটাও আমরা খুঁজে পাই না, এই ধরনের একটা বক্তব্য দিয়েছে। এবং আমি রাকিব ভাইকে দেখছি যে হচ্ছে মানে ওনার অভ্যুত্থানের সময় ওনার হাতের বাহুতে মানে 2টা গুলি লেগে চলে গিয়েছে এবং চামড়া নিয়ে গেছে। আপনারা হয়তো কেউ দেখছেন কিনা আমি জানি না। একটু এদিক সেদিক হলে মৃত্যুবরণ একটু করতে এদিক পারতেন। সেদিক হলে মৃত্যুবরণ করতে পারতো। তো ওনাদেরকে এখনো রাস্তায় রোদের মধ্যে প্রধানমন্ত্রীকে কিংবা মন্ত্রীদেরকে প্রটোকল দিতে গিয়ে রাস্তায় দৌড়াতে হয়। কিন্তু এসিতে সেই যে সকল নেতারা আগেও এসি রুমে ছিল, এখন তাদের সন্তানরা বিসিবির এসি রুমে বসে, সেখানে বসে পাতানো নির্বাচন করে। এবং হচ্ছে এই অভ্যুত্থানের যে স্বপ্ন নিয়ে এই রাকিব ভাইরা, আমরা যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থানটা ঘটিয়েছি, আমাদের স্বপ্নটাকে ধূলিসাৎ করে বিসিবির মধ্য দিয়ে আর একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে যাচ্ছে। পাশাপাশি হচ্ছে আমাদের মধ্য থেকে যদি হচ্ছে কেউ, আমি খোলামেলাই বলি, সর্বপ্রথম যদি হচ্ছে আমাদের মধ্য থেকে কেউ আমাদেরকে বিক্রি করে দেয় জুলাইয়ের প্রথম মাস্টার মাইন্ড সেজে, সেটা মাহফুজ আলম করেছে। কিভাবে? অনেক কথা চেপে যাই, হয়তো বলতে হয় না, যতটুকু বলতে পারেন, যতটুকু জনগণকে। বলা যায় হচ্ছে উনি আসলে হচ্ছে আমরা যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি আমাদেরকে কখনো ওন করেছেন কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে, আমার ব্যক্তিগত জায়গা থেকে। এবং দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত স্বার্থের জন্যে বাকিদেরকে চাপাই ধরে ওনাকে একটা সময় এসে না, ওনার সাথে আমরা কন্ট্যাক্ট পর্যন্ত করতে পারিনি, সবার কাছ থেকে ফোনে। আলাদা হয়ে গিয়েছিলেন। আমি একটা সময়ের কথা বলতেছি অভ্যুত্থান চলাকালীন সময়ে, কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন হঠাৎ করে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে যখন হচ্ছে মেটিকুলাস ডিজাইনার বলেছেন, মাস্টারমাইন্ড পরিচয় করে দেন, উনি খুব কিন্তু এনজয় আমার করছেন, জানতে ইচ্ছে করে যে ওনাকে খুব বেছে এনজয় নিল করছেন। কেন, এবং ডক্টর উনি ইউনূস ওনাকে বেছে নিল কিভাবে কেন? উপদেষ্টা হয়েছেন আমরা সামনের সারির যারা আপনারা জানেন? আছি আমরা জানি না। ও জানেন না? না, আমাদের সাথে আমরা যখন উপদেষ্টা হয় কিংবা উনি না, প্রথম তো সহকারী হয়েছেন। সহকারী হয়, তারপর উপদেষ্টা হয়, দুইটাই আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। আপনারা জানতেন নাকি? হ্যাঁ, এবং যেদিন 5ই আগস্ট ঘটে, সরকার গঠন প্রসেসে উনি সম্মুখ সারিতে এসে অবস্থান নেন। এবং 18 তারিখের পরে, এই 18 তারিখের পর থেকে বা হচ্ছে যে সময় ডিবি কার্যালয়ে নাহিদ ভাইরা ছিলেন, সেই সময়ের পর থেকে আমরা যে কয়েকজন বাইরে থেকে নেতৃত্ব দিয়েছি, আমি, আব্দুল কাদের ভাই, রিফাত রশিদ, মাহিন সরকার, আমাদের 4 জনের সরকার গঠন প্রসেসেও আমাদের কোনো এন্ট্রি ছিল না আর কি। কিন্তু রিফাত রশিদ, মাহিন সরকার, আব্দুল কাদের, তারাও কিন্তু ওইভাবে লাইমলাইটে আসতে পারে। হ্যাঁ, আমাদের 4 জনকে, আব্দুল কাদেরকে আমি দেখেছি খুব যুক্তিশীল ছেলে। এই জায়গাটা মূলত হচ্ছে মাহফুজ আলম ক্রিয়েট করে দিয়ে গেছে সব সময়। এর বেশি কিছু আর বলতে চাই না। মাহফুজ আলম মাহফুজ আলমের যে কারিশমা, তার কাছে পিছিয়ে গিয়েছে। ওনার যখন হচ্ছে কারিশমা না, ওনার এই যে ভাষাগত অনেক দক্ষতা আছে, বুদ্ধিজীবীতে আছে, এবং যতটুকু উনি মিডিয়াতে বলেন, বাইরে প্রকাশ করবেন, উনি ভিতর থেকে ততটাই সংকীর্ণ মন। এবং হচ্ছে উনি সেটা করেছেন আমাদের সকলের সাথে, অভ্যুত্থানের সাথে। এবং উনি যখন অনেক আছে, অভ্যুত্থান অনেক কিছু সফল না হওয়ার পিছনে, অভ্যুত্থান পরবর্তী অনেক কিছু,
ওনার ব্যাক হ্যান্ড ছিল আর কি। তো উনি তো তথ্য মন্ত্রণালয়ের ওনাকে নিয়ে যে উপদেষ্টা তথ্য ছিলেন। মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, কতটুকু তথ্য মন্ত্রণালয় কতটুকু কি সামলেছেন এবং কতটুকু সেখান থেকে কি কোনো আয় ইনকামের পথ করে নিয়ে, আমার মনে হলো যে হয়তো আয় ইনকামের পথ করে নিয়েছেন, কিন্তু সেখানে উনি যেভাবে সংবাদ মাধ্যমের যে ফ্যাসিজমের যে কালো থাবা, সেটাতে সংবাদ মাধ্যমকে মুক্ত করা, এই যে হচ্ছে বিজনেসম্যানদের হাত থেকে, মাফিয়াদের হাত থেকে, আমি বিজনেসম্যান বলবো না, যারা মাফিয়াদেরই কিন্তু হচ্ছে সংবাদ মাধ্যম আছে, লাইসেন্স আছে, তাদের হাত থেকে সংবাদ মাধ্যমকে মুক্ত করার জন্য উনি কোনো শক্ত পদক্ষেপ নিতে আমি দেখিনি। কিভাবে নিতে পারতেন? কারণ এইসব সংবাদ মাধ্যম তো অনেক পয়সা লাগে, এত পয়সা তো সাধারণ বিনিয়োগকারীদের কাছে থাকে আমি না। জানি না অভ্যুত্থান পরবর্তীতে অনেক কিছুই হতে পারতো, কি উদ্যোগ নিয়েছেন সেটা আমার দেখার বিষয়, আমি দেখিনি, আমার চোখে পড়ে নাই। যে টিভি লাইসেন্স তো আজকে- দিয়েছেন। দুইটা নিছে। সেই ব্যাপারে অনেক অভিযোগ আমিও শুনেছি, আপনিও শুনেছেন। দুইটা সুতরাং নিছে। হচ্ছে, দুইটা লাইসেন্স দেওয়া হয়েছে। এগুলারও সত্যতা যাচাই করা দরকার। তো সেই সব লাইসেন্স দেওয়ার আমি ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া মেইনটেইন করা মেনটেন হয়েছিল করা সেটা হয়েছে আমরা না জানি হয়েছে না। সেটাও আমিও জানি না। তা আমি আসলে হচ্ছে, আমি কাছ থেকে দেখেছি, অনেক কিছু চেপে গিয়েছি না। আমার কাছে মনে হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যারা সর্বশেষ লাইফের রিস্ক নিয়ে পোষণ করছি, আমরা প্রতারিত হয়েছি। কিন্তু চেপে গেলেন কেন? এখন যদি অন্তর্বর্তীকালীন প্রতারিতই সরকার হন, থেকে প্রতারণার প্রতারিত ঘটনা হয়েছি। বলবেন না? আমরা বলছি, যতটুকু বলা যায় বলেছি। তখন আমরা বললে অনেক কিছু আরো বিভাজন সৃষ্টি হতো, অনেক কিছু বলি নাই। এখন একটা স্থিতিশীলতা আসছে, আস্তে আস্তে মানুষ ইতিহাস জানবে, অনেক কিছুই জানবে, বাস্তবতা সম্পর্কে মানুষ ধারণা নিবে মানে ধীরে ধীরে আমরা আরো জানতে শুরু করব। ইনশাল্লাহ।